আসসালামু আলাইকুম। দেখেন আমি আজকে আপনাদের জন্য একটা স্পেশাল রেসিপি করে দেখাবো এই ল্যাম্ব শ্যাঙ্ক দিয়ে। এটাকে বলে কাবুলি পোলাও। এই শ্যাঙ্কগুলো দেখেন আমি কিছু চর্বি ধুয়ে পরিষ্কার করে, মাংসটা তো আসলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই চর্বিগুলো আমি ফেলে দিয়েছি। দেখেন একদম সাইড থেকে এই মিটটার দেখাই আমি। এই মিটে কিছু এক্সট্রা কিছু চর্বি থাকে, কিছু এই পোর্শনগুলোতে কিছু এক্সট্রা চর্বি থাকে। আমি এগুলো ধরে ধরে জাস্ট কেচি দিয়ে কেটে দিয়েছি। এই যে প্রতিটা মাংসই ভালো করে ধুয়ে নিয়েছি, কিচ্ছু না, জাস্ট পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে ফেলেছি যেন মাংসের মধ্যে কোনো রকম পানি না থাকে। এখন আমি এটাতে বিভিন্ন রকম মশলা দেব। প্রথমে আমি এখানে দেব লবণ। লবণটা আমি একদম আমার আন্দাজ মতো দেব। আমি গাছটা খুলে আপাতত লবণটা দিয়ে নিচ্ছি। লবণ 1 2 নিচে আরেকটা আছে, আমি উল্টে পরে আবার দিয়ে দেবো চাট। আসলে একটা বাটিতে মশলাটা মাখালে মনে হয় বেশি ভালো হতো। আমি এই যে একটা বাটি নিয়ে নিয়েছি, এটাতে আসলে আমি প্রায় 3 টেবিল চামচের মতো আদা রস নিয়েছি। যেহেতু এখানে আসলে খুবই অল্প স্পাইসেস যাবে, বেশি যাবে না। এটা হচ্ছে মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া আমি প্রায় 1 চামচের মতো দিয়ে দেবো। এটাতে পরে আরো স্পাইস দেবো, আমি শুধু এখন ম্যারিনেশন দিচ্ছি। এটা হচ্ছে সাদা গোলমরিচ গুঁড়া, এটাও আমি প্রায় 1 চা চামচের মতো দিয়ে দিব। এখানে আমি একটা গ্রিল মশলা বলে, গ্রিলের মশলা জাস্ট আমি আমার মতো করে দিব, খুব বেশি না, 1 চা চামচ দিব। এখানে আসলে বলা চলে আদা রসুন শুকনা, তারপরে এর সাথে ধনিয়া জিরার একটা মিশ্রণ এটার মধ্যে আছে। গোলমরিচ দিলে খুব ভালো হয়। এটা হচ্ছে গরম মশলা। এই গরম মশলাটা আমি 1 চা চামচের মতো দিব, খুব বেশি না, উঁচু করে 1 চা চামচ দিব। 1 চা চামচ দিব কারণ আমি এটা ম্যারিনেট করব। আর এখানে আসলে বিরিয়ানির টেস্ট আসবে না, যেই কারণে আমি দেশি কোনো বিরিয়ানি স্পাইস দিচ্ছি না। এটা হচ্ছে বিরিয়ানি মশলা। এটা বিরিয়ানি মশলা লেখা, কিন্তু এটা আসলে আমাদের দেশের বিরিয়ানির মতো না, এটা অনেকটা গরম মশলার মতো। এটা আমি 1 চা চামচ দিয়ে দেব। এখানে আসলে এটার মধ্যে ধনিয়া জিরা লবণ, একটু হলুদ, রসুন আদা পেঁয়াজ মরিচ এগুলো আছে। এই বিরিয়ানি মশলার ইনগ্রেডিয়েন্টসটা আসলে একদম অন্যরকম, আমাদের বিরিয়ানি মশলার মতো না, এটা ঠিক গরম মশলার মতো বলা যায়। এটা দিয়ে দিব, তার সাথে একটা দেব কিছু অংশ এখানে দিয়ে দিব। রাতের বেলা একটু ম্যারিনেট করে রেখে দিব, কারণ আমি এটা আসলে কালকে দুপুরে রান্না করব, অথবা রান্না করতে করতে ঠিক দুপুর না 12টা 1টা হয়েই যাবে। এই যে মশলাটা করেছি, এই মশলাটাই এখন এটার উপরে দিয়ে দিব। কিচ্ছু না, এই মশলাটা দিয়েই মাখিয়ে রাখবো। এটার মধ্যে আসলে অনেক লবণ পড়ে গেছে, নিচে লবণ নেই, যে কারণে আমি আর বেশি লবণ দিইনি, উপর নিচ করতে হবে। ফুল হলো কোথায়, দিক থেকে ঢাললে ভালো হতো। আমি এখন আসলে এটা একদম এই স্পাইসেসটা দিয়ে এগুলাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে রাখবো, একদম 7-8 ঘন্টা।
কারণ কালকে আমার এটার একটা রান্নার প্রসেস থাকবে, এটা একটু ডিফারেন্ট। নর্মালি আমরা ওইভাবে করি না, যেহেতু এটা আমি আফগানি স্টাইলে করব। আর এইটার একটা চর্বির একটা গন্ধ থাকে, এখানে আসলে আমাদের দেশি স্পাইস খুব একটা যায় না, কিন্তু আমাদের জিহ্বা বলে, বাঙালি জিহ্বা বলে কথা আসলে, যেখানে আমরা অনেক স্পাইস খেয়ে অভ্যস্ত, সেখানে একটু এই ধরনের স্পাইস না গেলে আমরা মনে হয় না খাবারটা পরিপূর্ণভাবে আসলে খেতে পারবো। জন্যই মেইনলি আমি বলবো এই স্পাইসগুলো দিয়ে ঝাল তো হবেই, তাও খুব বেশি না আসলে। আমি জানি না মশলা আসলে কতটুকু লাগছে, কিন্তু খুব বেশি কিন্তু স্পাইস হবে না। এটা আমি যখন কালকে রান্না করব স্পাইস একদম কমে যাবে। আদার রসটা আছে, নর্মালি রান্নায় আদাটা দেয় না, কিন্তু আমরা আমাদের বাঙালির টেস্টে না দিলে আসলে মনে হয় না খেতে পারবো, যদি কোনো রকম গন্ধ হয়। আর আমি যেহেতু আসলে বাসায় রান্না করব, দোকানের মতো উচ্চ তাপে রান্না হবে না, আমি কোনো রিস্ক নিতে চাই না, সেক্ষেত্রে আমি মনে করেছি একটু আদার রস দিলে টেস্টটা ভালো আসবে। কিন্তু আদা খুব একটা বিরিয়ানি যে টেস্ট ওটাও আসবে না, আবার মাংসটা একদম খারাপও লাগবে না। তো হয়ে গেল, আর দিয়েছি পেট থেকে উপরে ফয়েল দিয়ে, তারপর রেখে দিব যেন গন্ধ না হয়। তারপরের দিন যখন রান্না শুরু করলাম, 1 থেকে 1.5 কাপের মতো তেল নিয়ে নিলাম। একদম নর্মাল সয়াবিন তেল নিলেও হবে, ঘিতে করার কোনো প্রয়োজন নেই, কারণ এই চর্বিটা এমনি অনেক ঘিটা একটা ঘ্রাণ হয়। তো একটাতে একদম তেলে জাস্ট ভেজে নিচ্ছি, সুন্দর করে 2 পাশ ভাজবো। একটা ছাঁকনির মতো দিয়ে দিলাম যেন তেলটা ছিটে না যায়। তো ভাজা হলে প্রায় 5-7 মিনিট পর একটা পাশ উল্টে দিব। ঠিক এরকম ভাজা ভাজা হবে, কিন্তু পুড়ে যাবে না। এই যে উল্টে দিচ্ছি সবগুলো, যেহেতু আসলে এগুলো অনেক বড়, তাই নাড়াচাড়া একটু বেশ কষ্টই হয়। আর আমাদের ইলেকট্রিক এসব চুলায় আসলে খুব বড় পাতিলও ইউজ করা যায় না, তাও যতটুকু পেরেছি চেষ্টা করেছি বড় পাতিল নিতে। তো এইভাবে করে ভেজে নিচ্ছি 2টা পাশ, ঠিক মতো ঘুরিয়ে ঘুরিয়ে, যেন পুড়ে যাবে না, কিন্তু মাংসটা বেশ সিল হয়ে যাবে এবং টেস্টি হবে। আবার একদম গ্রিল হয়ে সবটা হয়ে যাবে না, জাস্ট ভাজা হবে। যেভাবে আমরা রোস্ট করার আগে ভেজে নিই এরকম। দেখতে পাচ্ছেন সবগুলো পিস প্রায় 15 থেকে 20 মিনিট সময় ধরে ভেজে নিতে। ওভেনটা 45 মিনিটের জন্য 180 ডিগ্রিতে প্রিহিট শুরু করে দিব, কারণ এর পরবর্তী প্রসেসটা চুলায় আর হবে না, ওভেনেই চলে যাবে। তো এই চুলায় একটা বড় ওভেনে একটা বড় হাঁড়ি দিয়ে দিব, আরেকটু বড় হাঁড়িতে দিয়ে দিব। এখন যে তেলে মাংসগুলো ভেজেছিলাম সেই তেলেই প্রায় 2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে কিছু কাঁচামরিচ, 1/2 কাপের মতো রসুন কুচি, আর 1 টেবিল চামচের মতো আদা বাটা। যেহেতু আমরা বাঙালি একটু আদা বাটা না দিই না, তাই এই জায়গায় সামান্য একটু আদা বাটা দিয়েছি। আর এখন 1 চা চামচ উঁচু উঁচু করে ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, আর কিছু স্পাইসেস দিচ্ছি যেহেতু টেস্টটা একটু বাড়ে। 1 চা চামচ গরম মশলা গুঁড়া, এখানে আমি 1/2 চা চামচ জয়ত্রী গুঁড়া নিয়েছি,
শুধু জয়ত্রী জায়ফল গুঁড়া দুটো নিয়েছি, 1/2 চা চামচ। আর এই 1 চা চামচ দিয়ে দিলাম যে বিরিয়ানি কিংবা গরম মশলা ফ্লেভারটা আমি আগে দেখিয়েছিলাম ওটা। তো আপনারা চাইলে 2 চা চামচ গরম মশলা দিয়ে দিবেন। 1 চা চামচের পরিবর্তে এটা হচ্ছে মাংসটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা পানি দিয়ে ধুয়ে দিলাম বলটা, কারণ এখানেও অনেক স্পাইস রয়েছে যেটা দিয়ে আমি মাংসটা ম্যারিনেট করেছি কালকে। তো এখন এই পেঁয়াজটা ভাজছি সুন্দর করে মশলার সাথে। আর এখানে একটা মজার জিনিস দিয়েছি, সেটা হচ্ছে ভেজিটেবল যে ফ্যাটটা, ম্যাগি কিউব আপনারা কিনতে পাবেন, ম্যাগির ভেজিটেবল কিউব, সেটা দিয়ে দিবেন 2টা। তো আমি ওটা দিয়ে তারপরে এখানে একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়, কারণ অনেকগুলো গুঁড়ো মশলা রয়েছে, সাথে আপনার কিছুই পেঁয়াজও রয়েছে আর আগের মশলা তো রয়েছেই। আর এখন এই পানির উপরে আমি হচ্ছে এই ভেজিটেবলস যে ফ্যাটটা, এটা আসলে জাস্ট টেস্টটা বাড়ায়, ভেজিটেবলের এক ধরনের টেস্ট থাকে, তো এটা এই রাইসটাতে দিলে খুব সুন্দর একটা টেস্ট হয়। বাজার থেকে আপনারা যে কোনো দেশে এই ম্যাগিটা পাবেন অ্যাভেলেবেল, বাংলাদেশে তো ম্যাগিটা খুবই অ্যাভেলেবেল। এরপরে হচ্ছে আমি একটু লবণ দিয়ে দিলাম, কারণ লবণ লাগবে এখন আমার এখানে মনে হচ্ছিল। তো আমি লবণটা টেস্ট করেছি, পানিটা টেস্ট করেছি, দেখেছি লবণ লাগবে, তো আমার আন্দাজ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি, প্রায় 6-7 চামচ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। ভালো কথা, কিউবসগুলোতে কিন্তু লবণ থাকে, অতএব অবশ্যই লবণটা টেস্ট করে নেবেন। এবার আমি একটা বড় পাতিলে, আমার যে পাতিলটা আমি ওভেনে দিব সেটাতে ভাজা যেই শ্যাঙ্কগুলো দিয়ে দিলাম। এরপরে পুরো মশলাটা আমি এটার উপর দিয়ে দিব সুন্দর করে, যেন আমার এই লামটাকে কভার করে। পুরো পেঁয়াজ, আদা, রসুনের যেই মশলাটা আমি এতক্ষণ মিশ্রণটা চুলায় করলাম, এখন এটাকে আমি 45 মিনিটের জন্য ওভেনে দিয়ে দিলাম। ফিরে আসছি 45 মিনিট পরে। আর এর মধ্যে যেটা আমি করতে পারি সেটা হচ্ছে আমাদের যে চালটা, এটা বাসমতি একটা চাল নিতে হবে, সেটা একদম ধুয়ে পরিষ্কার করে 4-5 বার ধুয়ে পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে, এরপরে একদম মানে বেশ ডুবো ডুবো জলে আপনি এটাকে গরম ফুটন্ত পানিতে আধা ঘন্টার জন্য কিংবা 45 মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন। দেখেন 45 মিনিট পরে আমি মিটটা বের করেছি, যেহেতু আগে ভেজে নিয়েছিলাম আর ওভেনে একদম দিয়ে দিয়েছি। তো দেখেন কি সুন্দর নরম নরম হয়েছে, একদম খুলে আসছে। এখন কিন্তু আমার চালটা দেওয়ার পালা। আমার এই আসলে শ্যাঙ্কগুলো যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছে, এই জন্য আমি এখন এই যে গরম পানিতে আধা ঘন্টা চালটা ভিজিয়ে রেখেছিলাম, অবশ্যই বাসমতি চাল, এটা পোলার চাল দিয়ে করলে ভালো হবে না, লম্বা বাসমতি চাল দিয়ে করলেই খুব বেশি মজা হবে খেতে। তো এই বাসমতি চালটাই এখন আমি, পানিটা ঝরিয়ে নেওয়ার কোনো দরকার নেই, এই পানি সহই দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। তো চালটা নিচে দেওয়ার চেষ্টা করছি আর মিটগুলোকে উপরে উপরে দিয়ে দিব। তো এই জন্য আমি এক পাশে মিটটাকে সরিয়ে তারপরে চালটা দিলাম, এরপরে উপরে মিটটা দিয়ে দিচ্ছি, যেন আসলে লেয়ারে চালের লেয়ারটা আমার নিচে থাকে আর মিটটা উপরে থাকে, কারণ মিটটা আমার অলরেডি সিদ্ধই হয়ে গেছে, তো এটার আসলে আর সিদ্ধ হওয়ার কোনো দরকার নেই। এখন শুধু চালের সাথে আমার চালটা সিদ্ধ হবে পুরোপুরি আর মিক্স হয়ে যাবে এই স্পাইসটা চালের সাথে। এবার আরেক পাশে সরিয়ে নিয়ে পুরো চালটা ঢেলে দিলাম পানিটা সহ। ছয় কাপ চাল নিয়েছিলাম। এখন গরম পানি দিয়ে দিব, কারণ এই চালটা আমার পুরোপুরি সিদ্ধ হতে হবে। তো আমি এখানে 3 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি, কারণ আমার অলরেডি কিছু পানি এখানে আছে। আন্দাজ করে 3 কাপ দিয়ে দিচ্ছে। এবার আমি মেপে দেখাবো যে আসলে ঠিক কতটুকু পানি এটাতে দরকার, তাহলে বুঝবেন যে আপনার চালটা সিদ্ধ হয়ে যাবে, কারণ চালটা একদম নরম হয়ে যাবে না। আর এটা বাসমতি চাল তো, দেশি চাল না। তো আর আগে থেকে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য গরম পানি দিয়ে, তো এই জন্য একটু চালটা ডিফারেন্ট ভাবে পানির মেজারমেন্টটা হবে আর কি। এখন আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি যে টেস্ট করে দেখেছিলাম লবণটা কম হয়েছে, পানিটাতে টেস্ট করবেন।
চালের পানিতে লবণটা টেস্ট করলে বোঝা যাবে যে আসলে লবণটা হয়েছে কিনা। তো আমি টেস্ট করে দেখেছি পানিতে লবণটা কম লাগছিল, তাই জন্য আরবার 3-4 চামচের মতো লবণ দিয়েছি। এই দেখেন আমি একটা কাঠের চামচ ডুবালাম, এটার হাফ। তার মানে আমরা যেভাবে বসা ভাত রান্না করি, আমাদের 1 কড় থেকে নিয়ে আরেকটু বেশি, ওরকম একটু চা চামচের হাফ চা চামচ ওরকম হলেই, দাগ হলেই আমরা বুঝবো যে আমাদের পানি ঠিক আছে। এখন আমি আরেকটা, ওটা আবার ওভেনে দিয়ে দিয়েছিলাম। আর আরেক চুলায় এখন আমি হচ্ছে জুলিয়ান কাট করে রাখা গাজর ঘিয়ে ভাজবো, সাথে কিশমিশ। চালটা আমি 40 মিনিটের জন্য দিয়েছিলাম 180তেই। দেখেন কি ঝরঝরে হয়েছে। 40 মিনিট পর যখন আমি নামালাম, এখন আমি বেড়ে নিচ্ছি। খাবারের জন্য একদম রেডি, নিচে একটুও লেগে যায়নি। আর এটা এত স্পাইসিও না, আবার এত ঘি ঘি একটা ফ্লেভার আসে যে এক্সট্রা করে আসলে এটাতে ঘি দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু অনেক চর্বি থাকে মাংসটার ভিতরে, শ্যাঙ্কে। তো এখন আমার ওই গাজর আর কিশমিশটা আমি উপরে দিয়ে দিচ্ছি। এটা ডেকোরেশন প্লাস খাওয়া দুইটাই একসাথে। দেখতেও সুন্দর লাগে, খেতেও মজা লাগে। এই রাইসটার সাথে একটু মিষ্টি মিষ্টি লাগে, যেহেতু গাজরটা একটু মিষ্টি। আর আফগানিরা তো এভাবেই আসলে খায়। দেখেন সুন্দর লাগবে দেখতে। একদম শেষে ছবিটা দেখতে ভুলবেন না, তাহলে বুঝবেন যে কিভাবে পরিবেশন করা যায়। এই যে আমি আমার গেস্টের সামনে পরিবেশন করলাম। আসলে এরকম একটা খাবার থাকলে গেস্ট মুগ্ধ হয়ে যায়। আমি আজ পর্যন্ত যতজনকেই রান্না করে খাইয়েছি সবাই অনেক প্রশংসা করেছে। অনেকগুলো স্টেপ, একটু কষ্ট, কিন্তু অনেক মজাদার খাবার। ভালো থাকবেন, চেষ্টা করবেন।